সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো এবং সবাই নিজ নিজ বাসায় অবস্থান করছো। এই কঠিন মহামারীতে বাসায় থেকে নিজের একাডেমিক কার্যক্রম বা একাডেমিক পড়াশোনাগুলো নিজের মতো করে শেষ করছো, আর আমরা তো আছি তোমাদেরকে সহযোগিতা করার জন্য। আজকে আমরা আলোচনা করব তোমাদের প্রারম্ভিক সমাজবিজ্ঞান কোর্সের পঞ্চম অধ্যায়ের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক, রাজনৈতিক দল কাকে বলে এবং আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা। আমি প্রথমে ম্যামরে দেখতে পাচ্ছি, আর আমার স্টুডেন্টের কোনো খোঁজ নেই। ম্যামরে অশেষ ধন্যবাদ। তো যারা পরবর্তীতে জয়েন করবা তোমাদের জন্য হলো আমরা পরবর্তীতে শেয়ার করে দিব, বাকিরা এটা তোমরা দেখে নিবা। এখানে আমরা জানি যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করি। তো এখানে যে কোনো রাষ্ট্র ব্যবস্থায় রাজনৈতিক দলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলো কেন্দ্র করে কোনো সরকার ব্যবস্থা পরিচালিত হয়, কারণ আমরা জানি আমাদের গণতান্ত্রিক দেশ, আমরা আমাদের দেশকে দিয়ে উদাহরণ দিব। আমাদের দেশ একটি গণতান্ত্রিক দেশ, এখানে বিভিন্ন সময় বিভিন্ন দল সরকার গঠন করে থাকেন। ধরো এখন আওয়ামী লীগ সরকার, এখন আওয়ামী লীগ যে পার্টি আছে এটা দল গঠন করে করছে। বিগত সময় বিএনপি ছিল, অন্যান্য দলরা ছিল। তো আমাদের গণতন্ত্র টিকে রাখতে গেলে বহুদলীয় ব্যবস্থা বা রাজনৈতিক দল খুবই দরকার। এখানে বলা আছে যে এ পলিটিক্যাল পার্টি ইজ এ ওয়েল অর্গানাইজড অর্গানাইজেশন দ্যাট বিলিভ ইন দ্য সেম পলিটিক্যাল আইডিওলজি and try to form a government is a constitution where to achieve a specific goal. রাজনৈতিক দল বলতে বোঝায় একটি রাজনৈতিক আত্মবিশ্বাসী এমন একটি সুসংগঠিত সংগঠন যার একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য এবং শাসনতান্ত্রিক উপায়ে সরকার গঠন করার চেষ্টা করে। এখানে রাজনৈতিক দল হচ্ছে এমন একটি সংগঠন যারা শাসনতান্ত্রিক উপায়ে বা সাংবিধানিক উপায়ে সরকার গঠন করতে চেষ্টা করে বা সরকার গঠনে প্রয়াসী। আমরা শুরুতে আমরা বলেছি আমরা একটা বা রাজনৈতিক দল কাকে বলে, রাজনৈতিক দলের কয়েকটি সংজ্ঞা প্রয়োজন, কারণ আমরা যখন আমাদের প্রশ্ন লিখি রাজনৈতিক দলের বেসিকটা দেওয়ার পরে আমরা রাজনৈতিক দলের সংজ্ঞাগুলো আলোচনা করে থাকি। তো রাজনৈতিক সংজ্ঞাগুলোর মধ্যে আমি কিছু উল্লেখযোগ্য সংজ্ঞা তোমাদের সামনে তুলে ধরছি, যে সংজ্ঞাগুলো দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। জোসেফ স্কাম্পিটার উনি বলছেন যে এ পলিটিক্যাল পার্টি ইজ এ স্পেশাল গ্রুপ হোজ মেম্বার এগ্রি টু work together in a competitive struggle for state power. রাজনৈতিক দল এমন একটি গোষ্ঠী বিশেষ যার সদস্যরা রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনের জন্য প্রতিযোগিতামূলক সংগ্রামে একযোগে কাজ করে যেতে সম্মত হয়। আমরা জানি যে প্রতিটা রাজনৈতিক দল তারা সরকার গঠন করতে একযোগে কাজ করেন। আমরা যদি আমাদের দেশের দিকেই তাকাই, বিভিন্ন সময় আমাদের যখন নির্বাচন আসে আমরা দেখি বিভিন্ন রাজনৈতিক দলগুলো, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, অন্যান্য দলগুলো হোক, যারা আছে ওরা ক্ষমতায় আসার জন্য একযোগে সবাই একই সম্মত একই নিয়ম তান্ত্রিক উপায়ে সারা দেশে তাদের কার্যক্রম পরিচালনা করে, কিভাবে তারা ক্ষমতা আসা যায়, মানুষকে কিভাবে তাদের দিকে উদ্বুদ্ধ করা যায়, এই চেষ্টা তারা একযোগে এই চেষ্টাগুলো করে থাকে। এখানে আমরা ম্যাকাভারের আরেকটা সংজ্ঞা পড়ছি। ম্যাকাভার তার দ্য মডার্ন স্টেট গ্রন্থে বলেন রাজনৈতিক দল বলতে সেই জনসমষ্টিকে বোঝায় যারা সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে সম্মিলিত এবং নিয়মতান্ত্রিক পন্থায় সরকার গঠনে প্রয়াসী। ওরা একটা নির্দিষ্ট নির্দিষ্ট বা সুনিয়ন্ত্রিত, তাদের একটা নীতি থাকে, একটা নির্দিষ্ট একটা নীতি থাকে, এই নীতির ভিত্তিতে তারা কাজ করে থাকেন। প্রতিটা দলের আমরা জানি যে মৌলিক কিছু নীতি থাকে, তারা এর উপর বিশ্বাস করে, এর উপর ভিত্তি করেই তারা দল গঠন করে থাকে বা এর উপর ভিত্তি করে তারা রাজনৈতিক কাজগুলো পরিচালনা করে থাকেন। তো এখানে ম্যাকাভার বলছেন যে রাজনৈতিক দল বলতে সেই জনসমষ্টিকে বোঝায় যারা সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে সম্মিলিত, একটা নির্দিষ্ট নীতির ভিত্তিতে সবাই একত্রিত সম্মিলিত এবং নিয়মতান্ত্রিক পন্থায় কি সাংবিধানিক পন্থায় যেভাবে সরকার গঠন করা যায় এই পন্থায় সরকার গঠন করার চেষ্টা করে থাকে। এখানে এমন্ড বার্গ আরেকটা সংজ্ঞা প্রদান করছেন যে পলিটিক্যাল পার্টি ইজ এ বডি অফ এ মেন ইউনিট for a purpose of the promoting by their joint endeavor the public interest upon some principle on which they are all agrees. উনি বলছেন যে কোনো সংগঠন যখন কোনো নির্দিষ্ট স্বীকৃতির ভিত্তিতে জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য সচেষ্ট হয় তখনই তাকে রাজনৈতিক দল বলে।
ধরো কোনো একটা রাজনৈতিক দল জাতীয় স্বার্থের জন্য, ধরো আমরা আওয়ামী লীগের কথা চিন্তা করি, আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে এই দেশটাকে কি পরাধীনতা থেকে, পাকিস্তান হানাদার বাহিনী থেকে এই দেশের মানুষগুলোকে শান্তি দেওয়ার জন্য, স্বাধীন করার জন্য, মুক্ত করার জন্য এই আওয়ামী লীগের জন্ম হয়েছে এই কারণে। তাহলে দেখা যায় তাদের একটা সুনিয়ন্ত্রিত একটা স্বার্থ থাকে, যারা জাতীয় স্বার্থ। আমাদের জাতীয় স্বার্থ কী ছিল, যে আমরা পাকিস্তানের স্বৈরশাসক থেকে আমরা মুক্তি নিয়ে স্বাধীনভাবে আমরা আমাদেরকে শাসন করবো, এরকম একটা চিন্তা ছিল। আর এই চিন্তাটা আমাদেরকে কে দিল? বাংলাদেশ আওয়ামী লীগ এই চিন্তাটা দিয়ে, এবং এই তাদের ধারে আমরা উদ্বুদ্ধ হয়ে আমরা দেশ ও জাতিকে স্বাধীনতার সংগ্রামে আমরা জড়িয়ে পড়ি। তাহলে এটা রাজনৈতিক দলের কাজ কি, যারা জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য সচেষ্ট হয়। আওয়ামী লীগ জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য সচেষ্ট হতেই কিন্তু তারা একটা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করছে আমাদের কাছে। আমরা এখানে আবার রাজনৈতিক দলের বৈশিষ্ট্য আলোচনা করছি। আমরা অনেক সময় 5 মার্কে থাকতে পারে যে রাজনৈতিক দল কাকে বলে, রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। তো এখানে রাজনৈতিক দলের যে আমরা বৈশিষ্ট্য আলোচনা করি, এটি একটি সংঘবদ্ধ জনসমষ্টি। কিছু লোক এক জায়গায় সংঘবদ্ধ হয়। ম্যাক্সিমাম লোকগুলো যারা রাজনীতিতে বা দেশের স্বার্থে কাজ করেন, তারা কিছু লোক সংঘবদ্ধ হয়, একত্রিত হয়, এবং এটি একটি আদর্শের বাহক। তাদের একটা নির্দিষ্ট আদর্শ থাকে, তারা কোন উপায়ে কাজ করবেন। ধরো যদি আওয়ামী লীগের কথা আমি বলি, যেহেতু ক্ষমতায় আছে, তারা বলে আমরা শেখ মুজিবের আদর্শের সৈনিক। শেখ মুজিব কোন আদর্শে ছিল? শেখ মুজিব আদর্শ ছিল কি, যে এই দেশটাকে স্বাধীন করা, এই দেশের মানুষকে স্বাধীনতা দেওয়া, এ দেশের মানুষের খেটে খাওয়া মানুষের কি তাদের প্রাপ্য অধিকার তাদেরকে বুঝিয়ে দেওয়া, স্বাধীনভাবে বাঁচতে তাদেরকে সহযোগিতা করা, এরকম একটা আদর্শ ছিল। কীভাবে মানুষের গণতন্ত্রটা প্রতিষ্ঠিত করা। এটি একটি রাজনৈতিক সংগঠন, কারণ তারা যেহেতু রাষ্ট্র নিয়ে কাজ করেন, রাজনীতি নিয়ে কাজ করেন, এটা একটা রাজনৈতিক সংগঠন যাদের কাজ হচ্ছে কি রাষ্ট্র নিয়ে কাজ করা, রাষ্ট্রের দেশের মানুষ নিয়ে কাজ করা। নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন হয়ে কর্মসূচি ও কার্যকরী করতে ইচ্ছুক। প্রতিটা রাজনৈতিক দলই চাই তারা ক্ষমতায় আসবে, ক্ষমতা এসে তারা তাদের যে প্রতিশ্রুতি ছিল এটা বাস্তবায়ন করবে। প্রতিটা রাজনৈতিক দলের ইচ্ছা থাকে সরকার গঠন করার। তারপর হচ্ছে জাতীয় স্বার্থ দ্বারা অনুপ্রাণিত। প্রতিটা রাজনৈতিক দল কোনো না কোনো স্বার্থ দ্বারা অনুপ্রাণিত। ধরো বিভিন্ন দলের কথা বলি আমরা, যেহেতু ক্ষমতায় আছে আওয়ামী লীগ, এটার কথা বারবার বলছি, তাদের একটা কি জাতীয় স্বার্থ ছিল এই দেশের মানুষগুলোকে কি স্বাধীনতা ফিরিয়ে দেওয়া, এইরকম। তো আমরা যে প্রশ্নটা আমাদের বড় প্রশ্ন আসবে 10 মার্কের জন্য, যে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা। কারণ একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক মানে যেখানে বহু দল আছে, একাধিক দল আছে, এই দেশগুলোকে একাধিক দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে, ওই দেশটাকে কিন্তু গণতান্ত্রিক দেশ বলা হয়। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের ভূমিকা, এখানে গণতান্ত্রিক রাষ্ট্রের আধুনিক দলের ভূমিকা, আমরা সমস্যা নির্ণয় সমাধান। একটা দেশ পরিচালিত হইতে গিয়ে অনেক সমস্যায় ধরা পড়েন। এই সমস্যা কিন্তু আমাদের একার পক্ষে সমাধান করা সম্ভব না। এখানে একটা রাজনৈতিক দল থাকে, যে দলগুলা তারা একটা সমস্যা নির্ধারণ করেন। ধরো আমাদের দেশে নারীদের উপর যে সহিংসতা হয়, এটা আমি ইচ্ছে করলেই এককভাবে এটার জন্য কোনো প্রতিরোধ করতে পারছি না বা পারবো না, আমি এটা হয়তো বলতে পারবো, কিন্তু একটা রাজনৈতিক দল যদি ইচ্ছে করে যে এটাকে সমস্যা চিহ্নিত করেন, রাজনৈতিক দল আমরা দেখি ম্যাক্সিমাম সময় জাতীয় কোনো সমস্যা হইলে একটা রাজনৈতিক দল এটাকে চিহ্নিত করেন, হোক সেটা সরকারি দল বা বিরোধী দল, চিহ্নিত করেন এবং এটা কিভাবে সমাধান করা যায় ওই পথে তারা কাজ করে থাকেন। ফলে দেখা যায় যে এটা সমাধান, এটা কিছুটা সমাধান হয়ে যায়। তারপর আছে কি জনগণের প্রতিনিধিত্বকারী হিসাবে। আমরা জানি যে আমরা তো জনগণের প্রতিনিধিত্ব, আমরা নির্বাচনের মাধ্যমে আমাদের আসন থেকে, আমাদের নির্দিষ্ট আসন থেকে আমরা একজন এমপি, একজন মনোনয়ন দেওয়ার পর একটা রাজনৈতিক দল, আমরা দেখা যায় কি ওনাকে বোর্ডের মাধ্যমে জয়যুক্ত করি, উনি আমাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব হিসাবে আমাদের চাওয়া পাওয়াগুলো উনি পার্লামেন্টে, জাতীয় সংসদে উনি উত্থাপন করে থাকেন। ধরো আমাদের যেহেতু আমরা 3 আসনে আছি, আমাদের যে মাননীয় এমপি আছেন রোয়াম উবায়দুল মুক্তাদির চৌধুরী, উনি দেখা যায় যে উনি আমাদের স্বার্থ, নদীর উপর একটা ব্রিজ দরকার, আমি ব্রিজের কথা কীভাবে বলবো, আমি কি বলতে পারবো? আমি তো পার্লামেন্ট মেম্বার নই। তো এই ক্ষেত্রে দেখা যায় একজন জনপ্রতিনিধি দরকার। তো উনি আমাদের যে প্রয়োজনটা, উনি আমাদের পক্ষ থেকে প্রতিনিধি কি, যা অনেকগুলো লোকের মধ্য থেকে তাদের চাওয়া পাওয়াগুলো পূরণের জন্য একজন লোক এটা উত্থাপন করে থাকেন। যদি আমাদের এই উত্থাপনগুলো কোথায় হয়ে থাকে? উত্থাপনগুলো হয়ে থাকে এটা জাতীয় সংসদে। তো এখানে আমাদের এমপি মহোদয় এটা উত্থাপন করে থাকেন। তারপর আছে এখানে সরকারের দায়িত্বশীল করে। রাজনৈতিক দলবিহীন রাষ্ট্র সরকারের দায়িত্বহীন হয়ে পড়ে। যদি কোনো দেশে রাজনৈতিক দল নেই, আমরা বিভিন্ন দেখা যায় যে দেশগুলোতে বা রাজনৈতিক দল নেই, গণতন্ত্র নেই, একই পরিবারতন্ত্র আছে,
ধরো আমরা মানে সৌদি আরবের কথা বলতে পারি, পরিবারতন্ত্র, একই পরিবার শাসন করছে, বা এটাকে আমরা রাজতন্ত্র বলি, পরপর একই পরিবার শাসন করছে। যদি এখানে কোনো গণতান্ত্রিক দল নাই বিদায় ইচ্ছে মতো যার যা খুশি করতে পারে, কেউ বা এখানে বাধাদের কিছু নেই। কিন্তু যদি এখানে রাজনৈতিক একটা দল থাকে, তো এই রাজনৈতিক দল কি সরকারকে দায়িত্বশীলতার চাপ প্রয়োগ করেন, প্রেশার প্রয়োগ করেন। কারণ সরকার যখন কোনো কিছু অনৈতিক কোনো কাজ করেন, তখন ধরো একটা বিরোধী দলও থাকতে পারে, এই দলটা কিন্তু সরকারকে অনৈতিক কাজ থেকে ফিরে আসার জন্য বিভিন্নভাবে প্রেশার করে থাকেন, সরকার এখানে ফিরে আসতে বাধ্য হয়। তো তাই সরকারকে দায়িত্বশীল করতে রাজনৈতিক দল খুবই গুরুত্বপূর্ণ। তো এই কারণে কিন্তু একটা রাজনৈতিক দল খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলছি যে সরকারকে দায়িত্বশীল করতে একটা রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম। তারপর আছে দলীয় নীতি প্রচার ও জনমত গঠন। আমরা জানি প্রতিটা রাজনৈতিক দল আমাদের দেশের জনসাধারণকে তাদের পক্ষে আসার জন্য, তাদের মতের সাথে মত একত্রিত হওয়ার জন্য তারা তাদের যে দলীয় নীতি আছে, প্রচার আছে, এগুলো কিন্তু আমাদেরকে শোনায়। আমরা ম্যাক্সিমাম সময় দেখি যখন নির্বাচন আসে, এগুলো আমরা দেখতে পারি যে তাদের দলীয় আদর্শগুলো তারা ক্ষমতায় গিয়ে কী করবেন, দেশের কোন কোন কাজ করবেন, দেশের কোন উন্নয়নমূলক কাজ করবেন, এই ধরনের নীতি নির্ধারণ আমাদেরকে বলে থাকেন, এই ধরনের প্রতিশ্রুতি আমাদেরকে দেন। তো এখানে দেখা যাচ্ছে তারা তাদের পক্ষে, তাদের দলে বা তাদের দলকে সমর্থন করার জন্য দলীয় লোকগুলো, প্রতিনিধিগুলো বা যারা কর্মী আছেন, ওরা মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় মানুষকে উদ্বুদ্ধ করে থাকে তাদের দিকে আসার জন্য, তাদের সাথে তাদের জনমত মানুষের কাছে প্রচার করে থাকেন। তাহলে দেখা যায় একটা রাজনৈতিক দলের মাধ্যমেই জনমতটা প্রচার করা যায়। তারপর হচ্ছে প্রার্থী মনোনয়ন, নির্বাচনী প্রচার। তো আমরা যদি দেখি যে নির্বাচনী সময় দেখি যে আমরা বিভিন্ন দল তাদের প্রার্থী মনোনয়ন দেন। ধরো আমাদের যেহেতু 300 সংসদীয় আসন আছে, আওয়ামী লীগ বলো, বিএনপি বলো, বিভিন্ন দল বলো, তারা যে জায়গায় পারে, ধরো বিএনপি আওয়ামী লীগ যেহেতু সংখ্যা গরিষ্ঠ, এটা নিয়ে আলোচনা করছি যে আওয়ামী লীগকে 300 জনপ্রতিনিধি মনোনয়ন দেন, বিএনপি 300 মানে জনপ্রতিনিধি মনোনয়ন দেন তাদের নির্দিষ্ট মানে ইয়েগুলোতে, আসনগুলোতে। তো মনোনয়ন দেওয়ার পর যখন নির্বাচনী ইশতেহার দেওয়া হয়, তারপরে দেখা যায় তারা নির্বাচনী প্রচারণা চালায়। নির্বাচনী প্রচারণাটা আমরা বুঝতে পারি, নির্বাচনী প্রচারণাটা কি, যে আমরা ক্ষমতায় গেলে দেশের ওই কাজ করব। ধরো আমরা আওয়ামী লীগের কথাই বলি, নির্বাচনের সময় তারা তাদের প্রচারণায় কী ছিল, যে ক্ষমতায় গেলে দেশে বা 100% শিক্ষিত করবেন, বিদ্যুতের 100% বিদ্যুৎ নিশ্চয়তা দিবেন, তারপর আছে পদ্মা সেতু নির্মাণ করবেন, দেশের অবকাঠামোগত অনেকগুলো উন্নয়ন করবে, এরকম একটা প্রতিশ্রুতি কিন্তু ওনারা আমাদেরকে নির্বাচনী প্রচার করে। কারণ মানুষ তখন উদ্বুদ্ধ হয় যে ওনারা ক্ষমতায় গেলে এই কাজটা করবেন, আমাদের জন্য অনেক লাভবান হবে। এই ক্ষেত্রে দেখা যায় যে এই কাজগুলো কাকে করতে হয়, রাজনৈতিক একটা দলকেই করতে হয়। তারপর আছে প্রতিশ্রুতি পালন। যখন নির্বাচনের আগে আমাদেরকে প্রতিশ্রুতি দেয়, যে ধরো যে পদ্মা সেতুর প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিল, এখন পদ্মা সেতু আমরা দেখতে পাচ্ছি, পদ্মা সেতুটা হচ্ছে। তো একটা রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার পূর্বে জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতি দেয়, এবং ক্ষমতাসীন হওয়ার পরে তাদের দেওয়া প্রতিশ্রুতি পালনে সচেষ্ট হয়, এবং ক্ষমতায় যাওয়ার পর এই প্রতিশ্রুতিটা পালন করে থাকে। তোমাদের অঞ্চলে দেখবা যে অনেক সময় নির্বাচনের সময় বলে যে ব্রিজ, খালবার্ট এগুলো নির্মাণ করবেন, বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, এগুলো পরবর্তীতে ক্ষমতায় যাওয়ার পর দেখা যায় যে একে একে এগুলো হচ্ছে। তারপরে সরকারের চালিকা শক্তি। সরকার তো নিজে চলতে পারে না, সরকার কি মানুষের মাধ্যমে সরকার। তো আমরা সবাই তো সরকারের কাজ অংশগ্রহণ করতে পারি না, আমরা পরোক্ষভাবে করি, কিন্তু প্রত্যক্ষভাবে কে করেন, আমাদের জনপ্রতিনিধিরা। তো সরকারের চালিকা শক্তি, গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় রাজনৈতিক দল সরকারের চালিকা শক্তি হিসেবে কাজ করে। রাজনৈতিক দল দেশের সরকারি কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শাসন কার্য পরিচালনা পালন করে। ধরো এখানে আমরা থাকি কি পরোক্ষভাবে, আমরা প্রত্যক্ষভাবে আমাদের এমপি মহোদয়গুলোকে ওরা পার্লামেন্টে যাই, এখান থেকে এমপিগুলো থেকে দেখা যায় যে একসময় মন্ত্রী হয়, বিভিন্ন মন্ত্রণালয় প্রতিষ্ঠিত। কারণ একটা দেশ চলতে গেলে বিভিন্ন অবকাঠামোগত কাজের জন্য বা বিভিন্ন পরিচালনার জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে বিভক্ত থাকে। বিভিন্ন মন্ত্রণালয়ে আমরা জানি যে একজন করে মন্ত্রী থাকেন, কিংবা আমাদের সংসদের যে স্থায়ী সংগঠনগুলো আছে 50টা, এখানেও বিভিন্ন এমপি মহোদয়রা এগুলোর প্রধান মানে থাকে সরকারকে, ওরা চালিকা শক্তি সরকারকে চালিয়ে থাকেন। কারণ তাদের ইনস্ট্রাকশনেই পরবর্তী দেখা যায় যে গভর্নমেন্ট যে লোকগুলো আছেন, সরকারি চাকরিজীবী, ওরা কাজ করে থাকেন, সরকার পরিচালিত হয়। তারপর সরকার গঠন। জনগণের সকল ক্ষমতার উৎস ও মূলমন্ত্রের দীক্ষিত হয়ে রাজনৈতিক দলগুলো জনগণের দ্বারস্থ হয়। দেখা যায় যে জনগণ, আমরা যখন নির্বাচনের সময় দেখা যায় কি বলে, জনগণই সকল ক্ষমতার উৎস, জনগণই। কারণ আমরা উৎস কীভাবে, আমরা ভোট দেওয়াতেই একজন প্রার্থী এমপি হইতে পারেন, উনি একজন পার্লামেন্ট মেম্বার হয়ে থাকেন, পরবর্তীতে রাষ্ট্র পরিচালনায় উনি কাজ করে থাকেন। তো দেখা যায় যে আমাদের দেশে 300 আসন আছে, সরকার গঠনের জন্য কমপক্ষে 151টা আসন দরকার, 151টা আসন।
যারা পাবে তারাই সরকার গঠন করবে, কিংবা যদি একাধিক দল মিলে 151টা আসন হয় তারাও সরকার গঠন করতে পারে। তো এই ক্ষেত্রে সরকার গঠনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলা তারা তাদের যারা জনপ্রতিনিধি থাকে তাদেরকে নিয়ে 151, বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি 151 জন হলে একটা সরকার গঠন করা যায়, কিংবা এর বেশি হলে তো সরকার গঠন করে। এরকম সরকার তারা রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচিত প্রার্থীদেরকে নিয়ে রাজনৈতিক দল গঠন করে থাকেন। তারপর আছে দলীয় শৃঙ্খলা রক্ষা। দলীয় প্রতিটা দল চলতে গেলে কিছু না কিছু শৃঙ্খলা থাকে। ধরো তোমরা তোমাদের পরিবারের কথাই বলো বা তোমাদের কলেজের কথাই বলো, কলেজে কিছু নিয়ম শৃঙ্খলাগুলো থাকে, তোমরা কীভাবে কলেজে আসবে, যাবে, কীরকম আচরণ করবে, কার সাথে কী আচরণ করবে, এই ধরনের। তো প্রতিটা দল কিছু নিয়ম শৃঙ্খলাগুলো ছাড়া তো একটা দল টিকে থাকতে পারে না। এই দলটা কীভাবে চলবে, দলের প্রধান কে হবে, দলের গঠনতন্ত্র কীরকম হবে, দলের প্রার্থী হইতে গেলে বা দলের সদস্য হইতে গেলে কি কি নিয়ম দরকার, কিংবা কি কি কাজ করলে দলের প্রার্থিতা বা দলের সদস্যপদ বাতিল হবে। ধরো আমাদের দেশের ক্ষেত্রে অনেক সময় যদি যে দলই থাকুক, যদি ওই দলের কোনো সদস্য সে তার দলের পরিপন্থী কোনো ভোট দেয়, দল এর পক্ষে না গিয়ে বিপক্ষে কোনো ভোট দেয়, তাহলে দেখা যায় কি তাদের সদস্যপদ হারাতে হয়। ম্যাক্সিমাম সময় পার্লামেন্ট মেম্বারকে এরকম হয়, যদি তাদের দলের বাইরে গিয়ে কোনো মানে মতামতে ভোট দেয় কিংবা দলের পক্ষে ভোট না দেয়, এই ক্ষেত্রেও তার প্রার্থীতা কিন্তু বাতিল হয়ে যায়। তো এখানে একটা দলীয় শৃঙ্খলা থাকে। এই শৃঙ্খলাগুলো কিন্তু একমাত্র রাজনৈতিক দলগুলোই তাদের এই দলীয় শৃঙ্খলাগুলো মান্য করে থাকেন। তারপর হচ্ছে গঠনমূলক সমালোচনা। গঠনমূলক সমালোচনা কি? যে সমালোচনাটা কার্যকরী, যেটা করা খুবই দরকার, যেটা করলে উপকার হবে, যেটা করলে সরকার যদি কোনো অন্যায়মূলক কাজ করে এটা থেকে ফিরে আসবে, এই ধরনের মানে সমালোচনা গঠনমূলক সমালোচনা করে বলে। যদিও আমাদের দেশে এরকম নেই, খুবই কম, কারণ বিরোধী পক্ষ সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য, সরকারের ভালো জিনিসগুলোকে নেগেটিভ করার জন্য অনেক সময় সরকারের সমালোচনা করে থাকেন। যদিও পক্ষের নিয়ম হচ্ছে একটা বিরোধী দল সরকারি দলকে গঠনমূলক সমালোচনা করবেন। যে সরকার যদি কোনো রকম বা নেগেটিভ কোনো কাজ করে জনস্বার্থের বাইরে গিয়ে কোনো কাজ করেন, ওই ক্ষেত্রে রাজনৈতিক দল সমালোচনার মাধ্যমে সরকারকে ওই কাজ থেকে বিরত রাখে। এটা হচ্ছে গঠনমূলক সমালোচনা। ধরো সরকার একটা জিনিস প্রয়োজন নয় আমাদের দেশে, কোথাও ধরো আমাদের ব্রাহ্মণবাড়ির কথা বলি, যে আমাদের ধরো নদী আছে, এখানে আমাদের একটা নদীতে ধরো সিম্পল উদাহরণ ক্ষেত্রে ধরো আমাদের রাস্তাঘাটের ক্ষেত্রে আছে, অনেক সময় দেখা যায় যে বেশি ব্যয় হয়ে যায় একটা রাস্তাঘাটের মধ্যে। আমরা গত সংসদে এরকম একটা আলোচনা আমরা শুনছি যে আমাদের রাস্তা তো নির্মাণ করতে যে পরিমাণ ব্যয় হয়, উন্নত দেশগুলোতে এরকম পরিমাণ হয় না, কিন্তু উন্নত দেশগুলোতে তার অর্ধেক দিয়ে হয়ে যায়, কিন্তু ওই রাস্তাটা প্রায় 50 বছর যায়। কিন্তু আমাদের দেশের এর চেয়ে দ্বিগুণ পরিমাণ ব্যয় করেন যে কোনো গভর্নমেন্টই হোক, কিন্তু দ্বিগুণ পরিমাণ ব্যয় করার পরও দেখা যায় যে রাস্তা আমরা 5 বছর পরে চলে যাই। 5 বছর কি, এর সময় দেখা যায় এটা হইতে মানে ম্যাক্সিমাম সময় ভেঙে যায়। তো এখানে যদি একটা কোনো বিরোধী দল বলেন তাকে বা সরকারকে বলে থাকেন যে রাস্তাটা কিভাবে করা যায়, এভাবে করলে ঠিক হবে না, এভাবে এটা তার জন্য স্বার্থের মানে ব্যক্তি স্বার্থ চরিতার্থ হবে, এই ধরনের যদি সমালোচনা করেন, এটা হচ্ছে কি গঠনমূলক সমালোচনা। কিন্তু সরকার এটা কোনো একটা ভালো উদ্যোগ নিল, যে সরকার ধরো একটা রেললাইনের কাজ করবে, একটা বিমানবন্দর কোনো একটা উন্নয়নমূলক কাজ করবে, এখানে যদি কোনো বিরোধী দল বলে যে দরকার না এগুলা করা, অযথা টাকা খরচ, এটা কিন্তু গঠনমূলক সমালোচনা নয়। কিংবা এখানে ধরো কোনো একটা লোককে আশ্রয় দিল, এই লোকগুলা কীভাবে এখান থেকে মানে নিয়মতান্ত্রিকভাবে পাঠাবে, এটা বিরোধী দল সরকারকে পরামর্শ দেওয়ার কথা। কিন্তু এখানে যদি বলে তাদেরকে এনে ঝামেলা করা হলো বিভিন্ন কিছু, আমি এটাকে তোমাদেরকে পরোক্ষভাবে বলছি। তো এইগুলো আলোচনা যদি, যে আলোচনাগুলো মঙ্গলকর, এটাকে আমরা গঠনতান্ত্রিক আলোচনা বলি। তারপর হচ্ছে ঐক্যবদ্ধ সৃষ্টি। গণতান্ত্রিক রাষ্ট্রের জনসাধারণের মধ্যে ঐক্যবদ্ধ সৃষ্টিতে রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঐক্যবদ্ধ কীভাবে সৃষ্টি করে, আমরা উদাহরণ দিতে গেলে আমরা বায়ান্নর ভাষা আন্দোলনের কথা বলতে পারি। বায়ান্নর ভাষা আন্দোলনের মধ্যে যে একটা রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ, তাদের ডাকে সারা বাংলার মানুষ একত্রিত হয়। কিংবা আমরা 70 নির্বাচন, 71-এর স্বাধীনতা যুদ্ধ বলতে পারি। এখানে দেখা যায় যে যখন আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সবাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কী ছিলেন, একটা রাজনৈতিক দলের প্রধান ছিলেন। তো উনি একটা রাজনৈতিক দলের প্রধান হিসাবে ওনার ডাকে উনি কিন্তু বারবার আমরা শুনি ওনার ভাষণে বলে যে আওয়ামী লীগের নেতৃত্বে ওইটা করতে হবে। তাহলে দেখা যায় কি উনি একটা দলের প্রতিনিধি, তাহলে উনি ওনার একটা দলের মাধ্যমে আমাদেরকে ঐক্যবদ্ধ করেন। ওনার দলে আওয়ামী লীগের ডাকে আমরা কী করি, ঐক্যবদ্ধ হই এবং স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি, দেশকে স্বাধীন করি। তাহলে কী হয়, রাজনৈতিক দলগুলো কী করে, আমাদেরকে ঐক্যবদ্ধ করে। তারপর আছে সরকারের স্থায়িত্ব।
সরকার আমরা জানি একটা সরকার আমাদের দেশে যে সরকার আছে যে 5 বছর স্থায়ী থাকেন, কিন্তু কিছু সময় অনেক সময় 5 বছর আগেও ভেঙে যেতে পারে। কারণ সরকারকে স্থায়ী রাখার জন্য যে জনপ্রতিনিধিরা থাকে, পার্লামেন্ট মেম্বার, তাদের একটা সমর্থন প্রয়োজন। ম্যাক্সিমাম 151 জনের সমর্থন প্রয়োজন। যদি কোনো সময় তারা সমর্থন ভেঙে দেয়, সমর্থন না করে, তাহলে কী হবে, পার্লামেন্ট ভেঙে যাবে। এই ক্ষেত্রে স্থায়িত্বের জন্য দেখা যায় কি পার্লামেন্ট মেম্বার তো কোনো না কোনো দলের, রাজনৈতিক দলেরই ব্যক্তি, সদস্য, তাহলে তাদের কি হবে, সমর্থন প্রয়োজন পড়ে। তো এখানে বলছেন যে সংসদীয় সরকার ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল সরকার গঠন করেন, কারণ যারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন, যারা 151টা আসন বা তার ঊর্ধ্বে পেয়ে থাকেন, তারাই তো সরকার গঠন করেন। এনে বলছে, সুতরাং সরকারের স্থায়িত্বের ব্যাপারে রাজনৈতিক দলের ভূমিকা গুরুত্বপূর্ণ, কেননা সরকারের পিছনে সবসময় অধিকাংশ পার্লামেন্ট সদস্যের সমর্থন প্রয়োজন। ও এখানে বলছে কি অধিকাংশ, বাংলাদেশের প্রেক্ষাপটে মিনিমাম 151 জন সদস্য সমর্থন থাকতে হবে। তারপর হচ্ছে বিভিন্ন অঙ্গের মধ্যে সহযোগিতা বৃদ্ধি। আমরা জানি যে আমাদের দেশ পরিচালনায় 3টা অঙ্গ থাকে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। এই 3টা অঙ্গের মধ্যে একটা সমন্বয় সাধন করতে হয়, কারণ 3টা অঙ্গের মাধ্যমে কোনো একটা আইন প্রণয়ন হয়। সেটা আমরা এখানে আইন বিভাগ কি করেন, আইন বিভাগ একটা আইন প্রণয়ন করেন, এটা শাসন বিভাগের মাধ্যমে এটা পরিচালিত হয়, কিন্তু এটা বিচার বিভাগ এই আইনের বৈধতা দান করে থাকে। তো এক্ষেত্রে 3টা বিভাগ যদি সমন্বয় হয়, তাহলে একটা রাষ্ট্রের গণতন্ত্র বা একটা রাষ্ট্রের মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন করা সম্ভব। এই ক্ষেত্রে দেখা যায় কিন্তু এখানে রাজনৈতিক দলগুলোই এখানে ধরো আমাদের শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে যেটা সম্পর্ক স্থাপন করেন কি পার্লামেন্ট মেম্বাররাই বা রাজনৈতিক দলগুলোই কী করে এই সম্পর্কটা স্থাপন করে থাকেন। তারপর আছে রাজনৈতিক জ্ঞানদান। এখানে দেখবে যে রাজনৈতিক চর্চা হয় উন্নত বিশ্বে, আমাদের দেশেও রাজনীতি চর্চা হয়। রাজনীতি চর্চাটা হচ্ছে কি রাষ্ট্র নিয়ে যে নীতি নির্ধারণগুলো হবে, যেটা যেন কল্যাণকর হয়, জনকল্যাণ হয়, এই ধরনের আলোচনা বই বিষয় আমাদের দেশে এই ধরনের আলোচনা হয়, রাজনৈতিক জ্ঞান দান করা। তো এখানে একটা রাজনৈতিক দলই কিন্তু তাদের সদস্যকে বা তাদের সদস্যের বাইরেও জনসাধারণকেও রাজনৈতিক জ্ঞান দিয়ে থাকেন কীভাবে রাষ্ট্র পরিচালনা করা যায়। এখানে আছে গণতন্ত্রের স্বরূপ বজায় রাখা। গণতন্ত্র একটা দেশে টিকতে গেলে ওই দেশে বহুদলীয় ব্যবস্থা থাকতে হবে। এখানে একাধিক দল থাকতে হবে, একাধিক দল তাদের অংশগ্রহণ করবে, একাধিক দল অংশগ্রহণের মাধ্যমে একটা দেশ কী হয়, গণতন্ত্র থাকে। কারণ যদি কোনো একটা দেশে অনলি একটা দলই থাকে বা একটা রাজনৈতিক একটা পরিবার রাষ্ট্র পরিচালনা, দেশ পরিচালনা করে, এখানে কিন্তু গণতন্ত্র থাকবে না। এই ক্ষেত্রে একাধিক রাজনৈতিক দল থাকবে, একাধিক রাজনৈতিক দল নির্বাচনের সময় তারা তাদের প্রচারণা করবে, তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, সরকার গঠন করবে। এক্ষেত্রে গণতন্ত্র যদি টিকিয়ে রাখতে চাই একটা দেশে একাধিক বহুদল এখানে থাকতে হবে। আর বহুদলটা কীভাবে গঠিত হয়, রাজনৈতিক দলগুলোর মাধ্যমে। কারণ তুমি ইচ্ছে করলে একটা রাজনৈতিক দল গঠন করতে পারবে, কারণ তোমার এই স্বাধীনতা আছে। যদি মানুষ তার বিভিন্ন মতামতের জন্য দেশের কল্যাণে যে একাধিক দল গঠন করেন, তাহলে এই একাধিক দলটা হচ্ছে কি যদি থাকে, তাহলে একটা দেশে গণতন্ত্র থাকবে। তারপর হচ্ছে এখানে দারিদ্র বিমোচন। আমরা জানি আমাদের দেশ একটা দরিদ্র দেশ, যদি আমরা এখন উন্নয়নশীল দেশে আমরা পদার্পণ করেছি। তো এখানে আমরা দারিদ্রতা বিমোচন, আমাদের দেশে এখনও মানুষ অনেক দারিদ্র। তোমরা দেখবে বিভিন্ন আমাদের ইয়াত আছে 12% মানুষ এখনও দারিদ্রতার নিম্ন সীমায় বসবাস করেন। তো এই মানুষগুলো যে দারিদ্র, কীভাবে মানুষগুলো থেকে দারিদ্রতার কষাঘাত থেকে এই মানুষগুলোকে বের করা যায়, বের করে এনে তাদেরকে উন্নত পরিবেশ দেখানো যায়, দারিদ্র থেকে বেরিয়ে তাদেরকে স্বাধীনভাবে দারিদ্রতার কুষ্ঠগাথা থেকে বের হয়ে তাদের মৌলিক অধিকার আদায় করতে পারে। কীভাবে করতে পারে, এটা কিন্তু একটা রাজনৈতিক দলের পক্ষে সম্ভব। কারণ রাজনৈতিক দলগুলা ওরা নির্ধারণ করবে যে আমাদের দেশে কী পরিমাণ মানুষ দরিদ্র, কী কারণে দরিদ্র, বা এই দরিদ্রটা কীভাবে দূর করা যায়, কোন কোন ক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধি করে এই দরিদ্র মানুষগুলোকে এখানে প্রয়োগ করা যায়, ব্যবহার করা যায়, যার ফলে দেশের উন্নয়ন হবে এবং এই দরিদ্র মানুষগুলোর দরিদ্রতা ঘুচাবে। এইগুলো কিন্তু একটা রাজনৈতিক দলগুলি এগুলো কী করতে পারে, এটা তুলে ধরতে পারে এবং এগুলো তুলে ধরে সমস্যাটা সমাধান করতে পারে। তাহলে দারিদ্র বিমোচনের ক্ষেত্রে রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম। গ্রাম ও শহরের ব্যবধান দূরীকরণ। আমরা জানি উন্নয়নের ছোঁয়াটা প্রথমেই শহরে লাগে, তারপর আমরা যারা গ্রামে আছি, আমরা ম্যাক্সিমাম আমরা গ্রামে বসবাস করি, এটা আমাদের তারপরে গ্রামে লাগে। তাহলে গ্রামে আর শহরের মধ্যে একটা ডিস্টেন্স থাকে, ব্যবধান থাকে, এটাকে একমাত্র রাজনৈতিক দলগুলো এই ব্যবধানটা একমাত্র কমাতে পারে। কীভাবে কমাতে পারে, এটা কমিয়ে আনতে পারে। এখানে ধরো যারা রাজনীতি করেন
আর গ্রামেও রাজনৈতিক অনেক ব্যক্তি আছে যারা রাজনীতি করেন, রাজনৈতিক দল আছে, সংগঠন আছে। এই সংগঠনগুলো শহরের সংগঠনগুলোর সাথে একটা কানেকশন থাকে, যোগাযোগ থাকে। শহরের সুযোগ সুবিধাগুলো গ্রামে আলোচনা করেন, গ্রামের মানুষগুলোকে শহরের সুবিধাটা কীভাবে গ্রামে নেওয়া যায় তারা এই চেষ্টাটা করে থাকেন। তো এই রাজনৈতিক দলগুলো থাকার ফলে গ্রাম আর শহরের ব্যবধানটা কমে যায়। যদিও আমাদের দেশে দেখবা যে তুমি শহরে যে ধরনের আলোচনা হচ্ছে, কম হোক বেশি হোক, গ্রামে কী ধরনের আলোচনা হচ্ছে, শহরের সমস্যাটা গ্রামের মানুষগুলো সমাধান করার চেষ্টা করছে। এটা কীভাবে হওয়া যাচ্ছে? একটা রাজনৈতিক দলের মাধ্যমে। কারণ তোমরা দেখবে যে ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, ওয়ার্ডেও দল থাকে। ধরো এখানে ছাত্র লীগ, ছাত্র দল, ছাত্র ফোরাম, ছাত্র ইউনিটি, বিভিন্ন ধরনের বিভিন্ন দল আছে। এগুলো দেখবা যে একদম ওয়ার্ড পর্যায়ে, কয়েকটা গ্রাম মিলে একটা ওয়ার্ড হয়, ওয়ার্ড পর্যায়ে আছে। আবার কয়েকটা ওয়ার্ড মিলে একটা ইউনিয়ন পর্যায়ে আছে, কয়েকটা ইউনিয়ন মিলে একটা উপজেলা পর্যায়ে আছে। এই দলগুলো প্রতিটা ইয়েতেই একটা সংগঠন থাকে। এই সংগঠনগুলো কি করে জেলা পর্যায়ের যে জেলা সংগঠনের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তারা সমস্যার সমাধান করে, ফলে গ্রাম এবং শহরের যেটা ডিস্টেন্স আছে এটা দূর হয়ে যায়। তারপর এখানে অর্থনৈতিক নীতি গ্রহণ, আমাদের অর্থনৈতিক যে নীতি গ্রহণ, ধর আমাদের বাজেট বা আমাদের পঞ্চবার্ষিকী যে পরিকল্পনাগুলো, এগুলো কি আমরা ব্যক্তিগতভাবে এগুলো আমরা কি করি? এগুলো কিন্তু ব্যক্তিগতভাবে আমরা উত্থাপন করি না। কোনো একটা রাজনৈতিক দল সরকার গঠন করার মাধ্যমে তারা বাজেট আমাদেরকে উত্থাপন করেন, বিভিন্ন পরিকল্পনা উত্থাপন করে থাকেন, বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা উত্থাপন করে থাকেন। তো এখানে বলছেন যে অর্থনৈতিক উন্নয়নের সামাজিক উন্নয়নের পূর্বশর্ত। তাহলে আমরা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে দেখা যায় কি সামাজিক উন্নয়নের পূর্বশর্ত। কারণ অর্থনৈতিক উন্নয়ন হলে কিন্তু সামাজিক, তোমার যদি অর্থনৈতিক তোমার কর্ম থাকে, অর্থ থাকে, তাহলে কিন্তু তুমি তোমার সমাজ উন্নয়ন ঘটবে, না তো উন্নয়ন ঘটবে না। তাহলে দেখা যায় কি সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কি অর্থনৈতিক উন্নয়নটা পূর্ব শর্ত। তো এখানে বলছেন যে রাজনৈতিক উন্নয়নের জন্য যেমন অর্থনৈতিক উন্নয়ন অপরিহার্য, তেমনি অর্থনৈতিক উন্নয়নের রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভরশীল। কারণ আমাদের রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যেরকম অর্থনৈতিক উন্নয়ন প্রয়োজন, আবার তদ্রূপ অর্থনৈতিক উন্নয়নটা কি রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করে থাকে, রাজনৈতিক মতামতের উপর নির্ভর করে থাকে। রাজনৈতিক অর্থনীতি যেমন বাজেট, পরিকল্পনা ইত্যাদি হচ্ছে সরকার জনগণের কাছে দেওয়া উন্নয়ন কর্মসূচির একটা প্রতিফলন। ধরো আমরা দেশ যে উন্নত হচ্ছে আমরা কীভাবে বুঝতে পারছি? আমাদের দেশের বাজেটগুলো দেখলে আমরা বুঝতে পারি। বর্তমান বাজেটে তোমরা দেখছো, বা আগের বাজেট থেকে বর্তমান বাজেট কিন্তু বৃদ্ধি হয়েছে না? আগে ছিল কি 5,23,190 কোটি টাকার মতো, এখন 5,60,000 কোটি টাকা, এই ধরনের। তো দেখা যায় যে এই যে একটা পরিবর্তন ঘটলো, আমরা দেখতে পাচ্ছি কি আমাদের দেশের বাজেট বৃদ্ধি পাচ্ছে। দেশের বাজেটগুলো কিন্তু কীভাবে যে ব্যয় করবে এটা কিন্তু উল্লেখ থাকে। অর্থনীতি ক্ষেত্রে, সেবা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে কীভাবে যে ব্যয় করবে, এই যে ব্যয়টা যখন আমরা বৃদ্ধি দেখি যে সরকার প্রতিটা ক্ষেত্রে ব্যয় বাড়াচ্ছে, মানে বাজেট বেশি প্রণয়ন করছেন, কিংবা বাজেটের যে টাকাটা আছে এটা সেবা ক্ষেত্রে এত %, কৃষিক্ষেত্রে এত %, উন্নয়ন ক্ষেত্রে এত %, এই যে আমরা উন্নয়নটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমরা বাজেটের মাধ্যমে দেখতে পারি। আমরা যদি বিগত ধরো 10-15 বছর, 20 বছর আগে দিকে তাকাই, তখন আমাদের দেশের বাজেট কত ছিল? খুব নিম্ন পরিমাণে ছিল বাজেট। এখন দিন দিন তাহলে কি একটা দেশের বাজেটও নির্ধারণ করে এই দেশটা কতটুকু উন্নত হয়েছে। তো এই বাজেটটা পেশ করেন কে? একটা রাজনৈতিক দল ক্ষমতা অর্জনের মাধ্যমে কিন্তু এটা পেশ করে থাকেন। তো দেখা যায় কি অর্থনৈতিক কর্মকাণ্ডেও একটা রাজনৈতিক দলের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা ইতিমধ্যে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকাটা আমরা আলোচনা করছি। আমাদের কারো বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে যে বা আমি একটা জায়গায় বুঝতে পারি নাই কিংবা আমি বুঝি নাই, একটু কমেন্টস করতে পারো, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো তোমাদেরকে আরও ক্লিয়ার করে দেওয়ার জন্য। আর তোমাদের এই সাবজেক্টটা আরেকটু উপকার হবে তোমাদের যারা রাজনৈতিক তথ্য একটা তোমাদের কোর্স আছে যেটা নন মেজর, এটার ক্ষেত্রে কিন্তু এরকম তোমরা প্রশ্ন পাইতে পারো। তো এটার ক্ষেত্রে তোমাদের এই প্রশ্নটা অনেকটাই সহনীয় হবে। আর আমি পঞ্চম অধ্যায় থেকে তোমাদেরকে একাধিক প্রশ্ন পড়াচ্ছি, কারণে যে পঞ্চম অধ্যায় থেকে বিগত সালে কোনো প্রশ্ন আসে নাই, এই কারণে এখানে আসার সম্ভাবনা খুবই বেশি থাকতে পারে, মানে খুবই বেশি। তো আজকে মতো এখানেই রাখছি। যদি কারো বুঝতে সমস্যা হয় ইনশাল্লাহ তোমরা কমেন্টস করো, আমি চেষ্টা করবো এটা তোমাদেরকে সলভ করার জন্য। আর আসলে খুবই একটা বিরক্তির ব্যাপার যে আমরা কষ্ট করে ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়ার চেষ্টা করছি, কিভাবে তোমাদেরকে ক্লাস নেওয়া যায়, কিভাবে আমরা আমাদের সর্বোত্তম, কারণ আমাদের ডিপার্টমেন্টে যে আমরা বা ম্যাম স্যার আছেন, আবু জাফর স্যার, মার্জিয়া শবনম ম্যাম বা আমি আছি, আমরা চেষ্টা করছি তোমাদেরকে সার্বিকভাবে সর্বাত্মক সহযোগিতা করার জন্য। ম্যাম আমি দেখলাম যে ম্যাম তোমাদেরকে কয়েকটা সাজেশন দিল, তারপর স্যারও ক্লাস করছেন। তো তোমাদের রেসপন্সটা আসলে খুব কম।
এরকম হলে কিন্তু রেসপন্স না থাকলে মনে রাখবে একটা জিনিস কি, যত শ্রোতা হবে বক্তা তার বক্তব্য দিতে খুবই মজা পাবে, কিংবা বক্তার ভিতর থেকে আরও কিছু বাক্য আসবে যেগুলো তোমরা কখনো শোনা নাই, শুনতে মানে মানে শুনছো কিনা মানে সন্দেহ আছে, এবং সেটা তোমাদের জন্য অনেকটি ফলপ্রসূ হবে। তো আমি আশা করব তোমরা যারা আছো তোমরা আমরা যে সময় তোমাদেরকে বলি যে ক্লাস নেই, ওই সময় তোমরা অ্যাটেন্ড করবে, এবং তোমরা অ্যাটেন্ড করলে আমরা ক্লাস নিতে আমরা উদ্বুদ্ধ হব, বা ক্লাস নিতে আমাদেরকে ভালো লাগবে। যদি এটা বলতে আমার কাছে খুব বিরক্ত লাগছে, কারণ তোমরা 53 জন, এর মধ্যে আমি শুধু ফাতেমাকে দেখতে পাচ্ছি আর আমাদের ম্যাম আছেন। তো আমি আশা করব নেক্সট ক্লাসে তোমরা অংশগ্রহণ করবে, আর বাসায় বসে না থেকে, কারণ বাসায় বসে না থেকে তোমরা তোমাদের পড়াশোনাগুলো শেষ করবে। আমি ফাতেমাকে অশেষ ধন্যবাদ দিচ্ছি যে তুমি সারাক্ষণ ছিলে, এবং যারা ছিলে না তাদের জন্য আমি এটা শেয়ার করে দিব। আর আমি চাইবো যে নেক্সট ক্লাসে সবাই উপস্থিত থাকবে, যেন বারবার না বলতে হয়, কারণ ছাত্র জীবনে তোমাদের প্রয়োজন জানা, কারণ তোমাদের প্রয়োজন কিভাবে তোমরা মানে সূর্য থেকে আলো নিবে। এখানে আমাদের স্যার আছেন, আবু জাফর স্যার আছেন, ম্যাম আছেন, আমি বলি তারা একটা নক্ষত্র স্বরূপ। এখানে তোমরা কিভাবে নক্ষত্র থেকে আলো নিবে, কারণ তোমরা হচ্ছে কি চাঁদ, তোমাদের নিজস্ব কোনো আলো নেই বর্তমানে, কারণ তোমরা নক্ষত্র থেকে তোমরা আলো নিয়ে তোমরা আলোকিত, কিন্তু তোমাদের ওই দিকে কোনো খেয়াল নেই। তো যাক, আমি আশা করব পরবর্তী ক্লাসে সবাই উপস্থিত থাকবে। সবাই থাকলে ক্লাস করতে খুব ভালো লাগে। আর এই মহামারীর সময় যার যার বাসায় থাকবে, প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের হওয়ার দরকার নেই বা বের হবে না, এবং বাসায় বসে থেকে একাডেমিক যে সাজেশনগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে, প্রারম্ভিক সাজেশনটা কিন্তু আমি তোমাদেরকে আমাদের মহামারীর বন্ধের আগেই আমি তোমাদেরকে দিয়েছি। এটা ফাতেমা কিংবা ইয়ের কাছে থাকতে পারে, মারজানের কাছেও থাকতে পারে, সবার কাছে এটা ছিল, কারণ আমি আগে থেকে সাজেশন করি, তারপর তোমাদেরকে পড়ানোর চেষ্টা করি। তো ওই সাজেশনটা যাদের কাছে আছে তারা অন্যদেরকে দিয়ে দিবে, আর আমরা সাজেশন অনুপাতে একটার পর একটা প্রশ্ন শেষ করব, আর তোমাদের রেসপন্স পেলেই আমরা তোমাদেরকে শেষ করার চেষ্টা করব। আর আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আগামী ক্লাসে সবাই উপস্থিত থাকবে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।